সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি দেবব্রত চক্রবর্তী, সহকারী অধ্যাপক, ইকোনমিক্স, উত্তরা ডিগ্রি কলেজ, মান্দানৌগা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে আজ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের এক করাল থাবায় পড়েছি, এখান থেকে আমাদেরকে উদ্ধার হতে গেলে বা এখানে আমাদেরকে জয় করতে গেলে, এই ভাইরাস থেকে মুক্ত হতে গেলে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি নিয়মকানুন মেনে চলতে হবে। তোমরা হয়তো খুব বোরিং ফিল করছো, একটা নিঃসঙ্গ জীবনযাপন করছো, কারণ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যে হই হুল্লার মধ্যে, খেলাধুলার মধ্যে, বন্ধুবান্ধবের সাথে গল্প গুজবের মধ্যে, গান বাজনার মধ্যে দিয়ে লেখাপড়া ক্লাসগুলো করতে, সেটা এখন আর করতে পারছো না। শিক্ষা ব্যবস্থা একটা বড় ধরনের ধাক্কা। তথাপিও বর্তমান সরকারের নির্দেশনায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যা তোমাদের শিক্ষাকে যেন বা শিক্ষার চর্চাকে যেন অব্যাহত রাখা যায়, সিলেবাসকে যেন আমরা এগিয়ে নিতে পারি। তাই ঘরে বসেই তোমরা এই অনলাইন ক্লাস উপভোগ করবে। আর এখন তো একটা সময় পাচ্ছই তোমরা, এই সময়ে একটু অন্যান্য কাজকর্ম, যেমন একটু পড়ো, গল্পের বই পড়ো, বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানো, এই উপমহাদেশের ইতিহাস সম্পর্কে জানো, আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানো। তারপর বাবা মাকে সংসারে কাজে কামে সহযোগিতা করো। আর এটা তো বর্ষা মৌসুম, আমাদের বাড়ির আশপাশে বা তোমাদের বাড়ির আশপাশে সবাই বৃক্ষরোপণ করো, কারণ বৃক্ষ অর্থনীতি একটা বড় ধরনের খাত। তাহলে এটা যে একটা বড় খাত, এটা নিয়েই কিন্তু আজকে মূলত আমাদের আলোচনা। তাই দ্বাদশ শ্রেণীর এই যে দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় থেকে আমি বাংলাদেশের কৃষি সম্পর্কে আজকে তোমাদের কিছু বলবো। তো এখানে কৃষি সম্পর্কে আমাদের একটু জানবো যে কৃষিটা কি। আর এই যে তোমাদের শিখন ফলে আছে কৃষি কাঠামো এবং উপখাতসমূহ আমরা কিভাবে বর্ণনা করতে পারবো বা তোমরা বর্ণনা করতে পারবে। তো আমরা কৃষি সম্পর্কে আগে একটু ধারণা দিই তোমাদের। কৃষি অর্থনীতির একটা বৃহৎ খাত হচ্ছে কৃষি। এদেশের প্রায় 70% লোকই গ্রামে বাস করে এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এবং এখানে শ্রমশক্তির প্রায় 40.6% কৃষিতে নিয়োজিত। কৃষি আমাদের অর্থনীতির প্রধান খাত এবং কৃষিতে এখানে প্রাথমিক দ্রব্য উৎপাদিত হয়। কৃষি থেকেই একটা প্রাথমিক দ্রব্য উৎপাদিত হয়। তাহলে সহজ ভাষায় কৃষি কি বলতে গেলে ফসল, বনায়ন, পশু পাখি, মৎস্য চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকেই কৃষি বলে। তাহলে আমরা এই ধারণা পেলাম যে কৃষি কি। এখন আমরা জানব কৃষি কাঠামো। তাহলে কৃষি কাঠামো, বাংলাদেশে কৃষিটা কিন্তু একটা জীবন নির্বাহী খামার। এখানে মূলত কৃষিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা খুবই কম বিবেচনা করি। এটা একটা পরিবার ভিত্তিক উৎপাদন ব্যবস্থা। তাহলে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করেই কৃষি কাঠামো গড়ে ওঠে। কৃষি কার্যক্রমকে কেন্দ্র করেই কৃষি কাঠামো গড়ে ওঠে। সনাতন পদ্ধতিতে
পদ্ধতির পরিবর্তে বর্তমানে আজকাল কৃষিতে কিছু যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কৃষির যে বৈশিষ্ট্য বা কৃষির যে ব্যবস্থাপনা, এটার মাধ্যমে শস্য উৎপাদন, শস্য মাড়াই, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং পশু পাখি ইত্যাদির সমন্বিত রূপটা হচ্ছে কৃষি কাঠামো। আরও পরিষ্কারভাবে যদি আমরা বলতে চাই যে কৃষি কাঠামো কি, তাহলে জাতীয় আয়ে কৃষির অবদান বা কৃষির উপখাত সময়ের তুলনামূলক অবদান, ভূমিসত্ত্ব ব্যবস্থা, ভূমি সংস্কার এবং কৃষিতে জড়িত মানুষের আর্থসামাজিক অবস্থার সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে। তাহলে কৃষি একটা পারিবারিক পরিবার ভিত্তিক উৎপাদন ব্যবস্থা। ভূমি কর্ষণের মাধ্যমে যে ফসল ফলানো হয় সেটাই কৃষি। এখানে আমরা ধান, গম, পাট এগুলো উৎপাদন করি, এটাই কৃষি। এবং এটা বলা হচ্ছে জীবন নির্বাহী খামার। এখানে জিডিপি মানে মোট দেশীয় উৎপাদনে 40.6% তোমাদের কৃষি খাত থেকে আসে। আমাদের পরিসংখ্যান ব্যুরোর এক রিপোর্ট অনুযায়ী 17-18 পরিসংখ্যান হিসেবে 2017-18 অর্থ বছরে জিডিপিতে কৃষির অবদান 40.6%। তাহলে এই 40.6% আসে কৃষি খাত থেকে। তাহলে একটা বৃহৎ উৎপাদন খাত কিন্তু আমরা এই জিডিপিতে সংযোজিত হয় তোমার এই কৃষি খাত। আবার এখানে আমাদের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির যে চালিকা শক্তি কৃষি, এই প্রবৃদ্ধি হয় গড়ে 2.5%। 2.5% গড়ে হয় এটা প্রবৃদ্ধি। অথচ 18 সালের এক হিসাব অনুযায়ী 2018 সালের এক সমীক্ষায় প্রবৃদ্ধির হার ছিল কৃষিতে 3.6%, কিন্তু গড়ে হয় 2.5%। তাহলে আমাদের প্রশ্ন যে এত কম প্রবৃদ্ধিতে কৃষি কি করে বড় খাত হতে পারে? কারণ কৃষি আমাদের উৎপাদনের চালিকা শক্তি, অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। কৃষি থেকে আমরা প্রাথমিক দ্রব্য উৎপাদন করতে পারি। জিডিপিতে কম উৎপাদন হলেও পরোক্ষভাবে অন্যান্য খাতে কৃষি বড় ধরনের অবদান রাখে। তাহলে কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাহলে কৃষি কাঠামোতে আমরা বা কৃষিতে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কৃষি খামার বা কৃষি জোত। এটাও কৃষির সাথে জড়িত। তাহলে কৃষি খামারটা কি? কৃষি খামার সংক্ষেপে আমরা একটু জেনে নিই যে কৃষি খামারটা কি। একটা পরিবারের বা একজন কৃষকের নির্দিষ্ট আয়তনের জমিতে যে ধরনের ফসল বা উৎপাদন পরিচালিত হয় তাকেই কৃষি খামার বলে। তাহলে কৃষিজোত কি? কৃষিজোত হচ্ছে এই নির্দিষ্ট আয়তনের জমির মধ্যে যতটুকু জমিতে শস্য উৎপাদন করা হয়
বা কৃষি উৎপাদিত ফসল উৎপাদন করা হয়, সেটাই কৃষিজ। তাহলে কৃষি কিন্তু আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল। কৃষি আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল। এই প্রতি বছরই এদেশে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, লবণাক্ততা, ভূমিক্ষয়, নদী ভাঙন লেগেই আছে। তথাপিও এই কৃষি খাত থেকে আমরা একটা বড় ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করি, যা কৃষি পণ্য রপ্তানি করে। তাহলে কাঠামো সম্পর্কে আমরা একটু মোটামুটি জানলাম। এবার কাঠামোর একটু বর্ণনা দিব, কিছু কিছু পয়েন্ট তোমাদের সংক্ষেপে। সেটা হচ্ছে 1 নম্বর, অর্থনীতিতে কৃষির অবস্থান। অর্থনীতি কৃষির অবস্থান, আমাদের দেশের অধিকাংশ লোকই 70% লোকই গ্রামে বাস করে, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি নির্ভরশীল। অথচ উন্নত দেশসমূহে 20 থেকে 25% লোক এই কৃষির উপর নির্ভরশীল। এখানে জিডিপিতে আমাদের হতে যাচ্ছে 40.6%, যা আমরা 17-18 অর্থ বছরের হিসাব অনুযায়ী পেয়েছি। এটা হয় এই কৃষি আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি যদি সুপ্রসন্ন হয় তাহলে আমাদের প্রবৃদ্ধির হার বেশি হবে, প্রকৃতি যদি প্রতিকূলে যায় আমাদের প্রবৃদ্ধির হার কম হবে। তাহলে কৃষি অর্থনীতিতে কৃষি অবস্থান একটা আমাদের কৃষি কাঠামোর বর্ণনা। 2 নম্বর, জীবন নির্বাহী উৎপাদন ব্যবস্থা। 3 নম্বর, চাষ পদ্ধতি। জীবন নির্বাহী উৎপাদন ব্যবস্থা, এটা আমরা আগেই জেনেছি যে একটা জীবন নির্বাহী উৎপাদন ব্যবস্থা। এখানে তোমার হচ্ছে ওই পারিবারিক ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা এটা বিবেচনা করি না, এটা পারিবারিক ভিত্তিতে উৎপাদন করা হয়, এটা একটা জীবন নির্বাহী উৎপাদন ব্যবস্থা। তারপরে চাষ পদ্ধতি এখানে সনাতন পদ্ধতি, মান্ধাত্তা আমলের যে চাষবাস প্রক্রিয়া কিছুটা হলেও এখন যান্ত্রিক উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে এখানে চাষ করা হচ্ছে। এই চাষ পদ্ধতিকে আবার আমরা 3টি পর্যায়ে দেখাতে পারি। যেমন মনে করো, একটা হচ্ছে মালিকানা চাষ, মালিক নিজেই জমি চাষ করে। কিছু জমি, যেমন প্রায় 60% লোক এই মালিকানা পদ্ধতিতে চাষ করে। আবার কিছু জমি বর্গা চাষ, মানে কৃষকদের মালিক একটা নির্দিষ্ট পরিমাণ জমি নির্দিষ্ট শর্তে কৃষকদেরকে চাষ করার জন্য দেয়, বছরে তারা একটা ফসল মালিককে দেয়। এই চাষ পদ্ধতিতে, এই বর্গা পদ্ধতিতে 3 ভাবে আবার আমরা এই ফসল বন্টন করে থাকি। একটা মালিক 1 ভাগ পায়, মালিক 1 ভাগ পায়, কৃষক 1 ভাগ জমির উৎপাদন খরচ হিসেবে দেওয়া হয়। আর একটা হচ্ছে ডুগি বা লাভে চাষ পদ্ধতি। তাহলে এটা হচ্ছে কৃষক আগেই কি করে, ওই ফসল নেওয়ার আগেই, ওই মালিক ফসল নেওয়ার আগেই কৃষককে এই জমি দেয় এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে। ওখানে কতটুকু ফসল উৎপাদন হবে তা বিচার করার বিষয় নয়, আগেই অর্থটা নিয়ে নেয় চাষিদের কাছ থেকে। এটাই ডুগি বা লাভে চাষ পদ্ধতি। এবার আমরা দেখব যে খামারের আয়তন। খামারের আয়তন একটা। খামারের আয়তন বিভিন্ন রকম হয়, মাঝারি হয়, ক্ষুদ্র হয়, বৃহৎ হয়, বাণিজ্যিক ভিত্তিতে হয়। এইভাবে আয়তন আমরা খামারের আয়তন ভাগ করতে পারি। তারপরে আবার আমরা আরেকটা বৈশিষ্ট্য আমরা বা একটা উপাদান বর্ণনা করতে পারি, সেটা হচ্ছে তোমার কৃষি দ্রব্যের ধরন। কৃষি দ্রব্যের ধরন আবার 2 ভাবে আমরা দেখাতে পারি। একটা খাদ্যশস্য, একটা অর্থকরী। খাদ্যশস্য আমরা জানি ধান, গম, চাল, ভুট্টা বা বিভিন্ন তৈলবীজ, এগুলো খাদ্যশস্যের মধ্যে পড়ে।
আর অর্থকরী পাট, চা, চামড়া, তামাক, রবার বা হিমায়িত মৎস্য, চিংড়ি, এগুলো হচ্ছে অর্থকরী ফসল। এবং আমরা আরও কিছু উপাদান এখানে বর্ণনা করতে পারবো। সেটা হচ্ছে কর্মসংস্থান, কৃষিতে কর্মসংস্থান। তাহলে কৃষিতে কর্মসংস্থান একটা, বা কৃষি পণ্য রপ্তানি, এটা আবার হচ্ছে তোমার যেটা গুরুত্বপূর্ণ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব একটা গুরুত্বপূর্ণ, মালিকানা সত্ত্ব একটা গুরুত্বপূর্ণ খাত। কারণ কৃষিতে কৃষকদেরকে, সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ জমি কি করতে হয়, চাষ করার জন্য খাজনা দিতে হয়। এবং এটা ওই খাজনা দিতে হয় এবং তাদের উত্তরাধিকারের সূত্রে এটা বন্টন হয়। তারা বিক্রি করতে পারে বা ওই হচ্ছে হস্তান্তর করতে পারে। প্রায় আমাদের দেশের যে আইন অনুযায়ী সর্বোচ্চ 60 বিঘা জমি কৃষকরা, একটা কৃষি পরিবার ভোগ করতে পারে। সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত জমি একটা কৃষি পরিবার ভোগ করতে পারে। আমরা এটাও আর লক্ষ্য করবো বা দেখবো যে প্রায় 20% কৃষকের, 20% কৃষি পরিবারের 80 ভাগ জমি আছে, আর 80% পরিবারের এই 20% জমি আছে। এটাও আমরা লক্ষ্য করে থাকি। তাহলে মালিকানা সত্ত্ব। তারপরে হচ্ছে কৃষকের সাথে, মানে কৃষকের সাথে সরকারের একটা সুসম্পর্ক, এটা একটা পয়েন্ট। কারণ সরকার, আমাদের কৃষি যেহেতু অর্থনীতির প্রাণস্বরূপ বা মেরুদণ্ড, তাই সরকার কৃষকদেরকে সহযোগিতা করে থাকে। যে ওই বিভিন্ন উন্নত বীজ, সার, কীটনাশক ঔষধ বা উন্নত যন্ত্রপাতি দিয়ে, বা ভর্তুকিও প্রদান করে সরকারকে। আবার তোমরা লক্ষ্য করবে যে কৃষি ঋণ একটা আছে। এই কৃষি ঋণ মৌসুমেই কৃষকদেরকে ঋণ গ্রহণ করতে হয়, কারণ তারা অত্যন্ত গরিব। সরকার 10 টাকার বিনিময়ে ব্যাংক হিসাব আমাদের কৃষকদেরকে খুলিয়েছে এবং তার মাধ্যমে স্বল্প সুদে ঋণ বিতরণ করে থাকে। বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ দিয়ে থাকে। তারপর আমাদের দেশে কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল, এটা একটা আছে, প্রকৃতির উপর নির্ভরশীল। কারণ প্রকৃতি বিপর্যয় হলে জিডিপিতে প্রবৃদ্ধির হার কমে যাবে। আবার প্রকৃতি যদি সুপ্রসন্ন হয়, তাহলে আমাদের জিডিপিতে এর সংযোজন বেশি হবে বা প্রবৃদ্ধির হার বেশি হবে। এর উপর নির্ভরশীল। সেচ ব্যবস্থা কৃষির একটা, আমরা ধরে নিব কাঠামোর একটা বর্ণনা। সেচ ব্যবস্থা বিভিন্ন জলাশয় থেকে, নদী, নালা, খাল, বিল থেকে সেচ দিয়ে কৃষি জমি বাঁচানো হয় বা চাষ করা হয়। সরকারিভাবে বা বেসরকারিভাবে বিভিন্ন অগভীর নলকূপের মাধ্যমেও আমরা কৃষিকাজে সেচ প্রদান করে থাকি। আর একটা পয়েন্ট আছে আমাদের, যেমন ভূমিহীন কৃষক। আমাদের দেশে কৃষকদের অধিকাংশই জমি নাই বললেই চলে। তারা অন্যের জমিতে চাষ করে জীবন নির্বাহ করে। এবং কৃষিতে এই যে চাপ কৃষকের, এর ফলে তারা দিনের পর দিন দারিদ্রতার মধ্যে পড়ে এবং ভূমিহীন কৃষকে পরিণত হয়। তারপর আরেকটা আছে আমাদের বর্ণনার মধ্যে, আরও পয়েন্ট আছে, যেমন ছদ্মবেশী বেকারত্বটা কি? যে শ্রমের যে বেশি ব্যবহার কৃষিতে প্রয়োজনের তুলনায়, যা দরকার তার থেকে শ্রমের যোগানটা বেশি। এই বেশি হওয়ার কারণেই কিছু শ্রমিককে অনেক সময় বেকার থাকতে হয়, যা ছদ্মবেশী বেকারত্বের সৃষ্টি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কৃষিতে কিছু, বা কৃষি কাঠামোর কিছু বর্ণনা আমরা দিতে পারি। এখানে বর্ণনার মধ্যে আরও আমরা দিতে পারি কৃষির উপখাত,
সমূহ। কারণ উপখাত তো আমরা জানি যে চারটে উপখাতের সমষ্টি হচ্ছে কৃষিখাত। যেমন 1 নম্বর খাত কি? ফসল শাকসবজি, এটা একটা উপখাত। ফসল শাক সবজি, এটা একটা বড় খাত, একটা উপখাত। 2 নম্বর প্রাণী সম্পদ। 3 নম্বর বনজ সম্পদ। 4 নম্বর মৎস্য সম্পদ। দেখো যে এইগুলো 4টি উপখাতের সমষ্টি হচ্ছে একটা খাত হচ্ছে কৃষি। কৃষি একটা প্রধান বৃহৎ খাত আমাদের অর্থনীতির, আমরা জানি যে এটা প্রধান খাত। তাহলে ফসল ও শাকসবজি, এটা মানে আমরা জানি ফসল শাকসবজি ধান, গম, পাট, তৈলবীজ, ফলমূল, শাকসবজি এইসবের মধ্যে পড়ে। বিভিন্ন তোমার এই যে আমাদের ময় মশলা, এগুলাও শাকসবজি মধ্যে পড়ে, বা পটল, ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, এগুলো সব ফসল ও শাকসবজি। এগুলো আমাদের একবার করে তোমরা যদি পড়ো, বইতে একবার করে পড়লেই তোমরা এগুলো বিস্তারিত জানতে পারবে। প্রাণী সম্পদ হাঁস, মুরগি, গবাদি পশু, এগুলো হচ্ছে প্রাণী সম্পদের মধ্যে পড়ে। তারপরে বনজ সম্পদ, বাংলাদেশের যে বন বিভাগ আছে, এই বন বিভাগে প্রচুর গাছ, সুন্দরবনের সুন্দরী, গেওয়া, গড়ান বা গড়াই, এরকম বিভিন্ন জাতের শাল, সেগুন, এগুলা কাঠ আমরা পাই। এবং এই কাঠ একটা বড় ধরনের সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে। এটা একটা বড় ধরনের সহযোগিতা করে থাকে। এখান থেকে আমরা মধু পাই, মোম পাই, এগুলো আমরা বনজ সম্পদ থেকে পেয়ে থাকি। মৎস্য সম্পদ আর প্রাণী সম্পদ থেকে যে আমরা পাই, প্রাণী সম্পদ আমাদের প্রোটিনের কাজ করে, এটা তোমরা জানো যে মাংস থেকে, ডিম থেকে, দুধ থেকে আমাদের প্রোটিনের কাজ করে। এরা প্রাণী সম্পদ আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ খাত। মৎস্য সম্পদ, তাহলে মৎস্যটা কি? শীতল রক্ত বিশিষ্ট, আইস দ্বারা আবৃত, যার পাখনা আছে, পাখনার কাঁটাগুলোকে আমরা ফিন বা রে বলে থাকি। ফুলকার সাহায্যে যারা শ্বাসকার্য পরিচালনা করে তাদেরকেই বলা হচ্ছে মাছ বা মৎস্য। এই মাছ সামুদ্রিক মাছ বা অভ্যন্তরীণ মাছ, এগুলো আমাদের যেমন দেশের চাহিদা পূরণ করে, তেমনি আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা এখান থেকে পেয়ে থাকি, যা বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কৃষির কাঠামো বা হচ্ছে উপখাত সমূহের মধ্যে আমরা যে কাঠামোতে পেলাম, এই কাঠামোর মধ্যেও উপখাতের বর্ণনা আছে, বা উপখাতগুলো আমরা একটু একটু করে বর্ণনা করে দিতে পারি। কারণ 4টা উপখাতের সমষ্টি হচ্ছে কৃষিখাত। আর এটা জানি কৃষি একটা অর্থনীতির বড় খাত, এবং এই খাতে আমাদের প্রাথমিক দ্রব্য আমরা পেয়ে থাকি কৃষিখাত থেকে। এই কৃষিখাতের যে উপখাতগুলো, সেই সম্পর্কে আমরা জানলাম যে ফসল শাকসবজি একটা বড় খাত, এখান থেকে জিডিপিতে আমরা বেশি অর্থ পেয়ে থাকি, এবং প্রাণী সম্পদ থেকেও আমাদের একটা বড় ধরনের অর্থ পেয়ে থাকি, এবং বনজ সম্পদ থেকেও আমরা একটা বড় ধরনের অর্থ পেয়ে থাকি, মৎস্য সম্পদ থেকে বড় ধরনের অর্থ পেয়ে থাকি, যা কৃষিতে একটা বড় ধরনের অবদান রাখছে। তাহলে আমরা কৃষি কাঠামো যে বললাম, কাঠামোটা কি? কৃষি কাঠামোটা হচ্ছে, তোমরা আরেকবার দেখো এবং সেটা বিস্তারিত তোমরা খাতায় লিখে নাও, যে জাতীয় আয়ে কৃষির অবদান,
বা ওই কৃষির উপখাতসমূহের তুলনামূলক অবদান, ভূমি সত্ত্ব, ভূমি সংস্কার এবং কৃষিকাজে নিয়োজিত মানুষের আর্থসামাজিক অবস্থার সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে। তাহলে কৃষি কি? কৃষি হচ্ছে বনায়ন, ফসল, মৎস্য, প্রাণীজ, মৎস্য খাত ব্যবহার করে যে বৈশিষ্ট্য বা ব্যবস্থাপনা, কৃষির যে বৈশিষ্ট্য বা ব্যবস্থাপনা, সেটা হচ্ছে কৃষি। মোট কথা, ভূমি কর্ষণ করে উৎপাদন প্রক্রিয়াই হলো কৃষি, ভূমি কর্ষণ করে ফসল ফলানোই হলো কৃষি। আর কৃষি হচ্ছে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করেই কৃষি কাঠামো গড়ে ওঠে। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আজকে যেটুক আমরা আলোচনা করলাম মোটামুটি কৃষি এবং কৃষির কাঠামো উপখাত নিয়ে, আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে আবারও অনলাইনে উপস্থিত থাকার জন্য স্বাগত জানাই। তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। আর আজকের এই করোনা ভাইরাস মুহূর্তে তোমরা কিন্তু বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, সব সময় সামাজিক দূরত্ব মেনটেন করে চলবে, ঠিকঠাক হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে, নিরাপদ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।